সকলকে অভিনন্দন। আপনারা আজকে ইতিমধ্যেই জেনে গেছেন যে পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যে নির্বাচন ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দিনক্ষণ আজকে ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এবং পশ্চিমবঙ্গেও 2 দফায় নির্বাচন 23 এবং 29 এপ্রিল এটা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তো নির্বাচন হবে, এতে কোনো নতুন কথা কিছু নয়, নির্বাচন হওয়ারই কথা। কিন্তু যেটা একেবারেই ব্যতিক্রমী একটা ঘটনা এবং সমস্ত আইন কানুন থেকে শুরু করে সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে এই নির্বাচনটা ঘোষণা করা হলো, সেটা সারা দেশের যে গণতান্ত্রিক যতটুকু যে উপাদান আছে আমাদের দেশের সংবিধানে, রাষ্ট্রে, প্রশাসনে, সমস্ত ধরনের যে গণতান্ত্রিক মূল্যবোধ তাকে নস্যাৎ করেই এই নির্বাচন একভাবে ঘোষণা করা হলো। তার কারণ 60 লক্ষ ভোটারকে বিবেচনাধীনে রেখে 6 লক্ষ ভোটারকে পুরোপুরিভাবে বাদ দিয়ে 58 লক্ষ যে ভোটারকে খুঁজে পাওয়া যায়নি বলে বাদ রাখা হয়েছিল এর আগে, যার মধ্যে ইতিমধ্যেই অন্ততপক্ষে 3-4 লক্ষ ভোটার আবেদন করেছে, এবং বহু মৃত বলে ঘোষিত ভোটার যারা তারা যে জীবিত আছেন তার প্রমাণ হাজির করা হয়েছে। সেই সমস্ত কিছুকে স্থির না করে বা সেইগুলোকে কিভাবে নির্ধারণ করা হবে সেইগুলো নিষ্পত্তি না করে আজকে নির্বাচন ঘোষণা করা হলো রবিবার দিন। এবং সেখানে একটা আশঙ্কা যেটা আমরা করেছিলাম সেটাই সত্যি প্রমাণিত হচ্ছে, যে আসলে বহু ভোটারকে তারা ভোটার করতে চায় এবং শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে তারা পশ্চিমবঙ্গে এক ধরনের একটা অস্থিরতা, সাম্প্রদায়িক বিভাজন এবং বাংলাকে পুরোপুরিভাবে ধ্বস্ত করার যে চেষ্টা বিজেপি এবং আরএসএসের, সেই চেষ্টারই একটি অংশীদার এই নির্বাচন কমিশন। সেইভাবেই নির্বাচনটাকে ঘোষণা করেছে। সেই কারণেই এসআইআর এবং এসআইআরকে নিষ্পত্তি না করেই নির্বাচন ঘোষণা করা হলো। এবং আমরা অদ্ভুতভাবে দেখলাম গত যে শুনানির দিন ছিল এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে, সেখানেও একভাবে নির্বাচন কমিশনের এই যে অবৈধ কার্যকলাপ তাকে মান্যতা দেওয়া হলো। নির্বাচন কমিশন প্রথম থেকেই যে একের পর এক তুঘলকি নীতি নিয়ে এই এসআইআর করার দিকে এগিয়েছে। প্রথমে তারা বলেছিল 2 মাসের মধ্যে এসআইআর কমপ্লিট করবে, সকলেই বলেছিল এটা সম্ভব নয়। 2 মাসের জায়গায় 4 মাস তারা সময় নেওয়ার পরে দেখা গেল যে ইচ্ছে মতো নামবাদ, লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা নতুন জিনিস তারা বার করলো, এবং বার করে তারা লক্ষ লক্ষ ভোটারের নাম সেই ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিল। এবং শেষ পর্যন্ত দেখা গেল যে সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির থাবার মধ্যে পড়েছেন 60 লক্ষ ভোটার, এবং নানান কারণ দেখিয়ে প্রায়, যে কারণগুলো যদিও প্রকাশ্য হয়নি, যে আরও 5 লক্ষ 5.5 লক্ষ ভোটারকে তারা বাতিল করেছে। এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর ব্যাপার সেটা হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় বেশিরভাগ মানুষকে বিবেচনাধীনে রাখা হয়েছে, এবং মতুয়া সম্প্রদায় এবং অন্য সম্প্রদায়ের তথাকথিত আদিবাসী এবং অনগ্রসর প্রান্তিক মানুষদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সবচেয়ে বেশি পরিমাণে। এবং এটি আসলে একটি শ্রমজীবী মানুষের উপর আঘাত, এটি বাংলার গণতান্ত্রিক চেতনার উপর আঘাত,
দেশের যে যে ধরনের গণতান্ত্রিক কাঠামো, মানুষের কথা বলার অধিকার রয়েছে তার উপর আঘাত, সাংবিধানিক অধিকারের ওপর আঘাত এবং সর্বোপরি এটি মানবতার ওপর আঘাত। তার কারণ বহু লড়াইয়ের মধ্য দিয়েই অর্জিত সর্বজনীন অধিকার, ভোটাধিকার, তাকেই ধ্বংস করার এটি একটি প্রয়াস। আজকে নির্বাচন কমিশনার বলছেন নির্লজ্জের মতো যে সমস্ত জায়গায়, সমস্ত কনস্টিটিউয়েন্সিতে 18 বছরের বেশি বয়স্ক মানুষ যারা সেখানে থাকেন তারা নাকি এই ভোট দিতে পারবেন। কিন্তু ইতিমধ্যেই ইলেকটোরাল রোল থেকে যে 6,000 মানুষ, 60 লক্ষ মানুষের নাম, 65 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে, তারা কি ভোট দিতে পারবে? আমরা বলেছিলাম যে আপাতত যেহেতু ভোট সামনে, ভোট করার একটা তারা আছে, সেই জায়গা থেকে খসড়া যে ভোটার তালিকা তৈরি হয়েছিল, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সিকে ধরে যে ভোটার তালিকা তৈরি হয়েছিল, সেই তালিকা অনুযায়ী ভোটটা হোক, যাতে এই 60 লক্ষ 70 লক্ষ মানুষ যারা ভোটাধিকার থেকে বঞ্চিত আপাতত হয়ে আছে তারা ভোট দিতে পারে এবং তারা আদৌ তাদের ভোটাধিকার লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে কিনা সেটা পরবর্তীকালে বিচার্য হোক। কারণ এনারা ইতিমধ্যেই বহুবার ভোট দিয়েছেন এবং ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি সরকারি কর্মচারী থেকে শুরু করে সকলেই কিন্তু এই অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এমনকি পশ্চিমবাংলার থেকে নির্বাচিত বিশ্বকাপে খেলা ক্রিকেটার রিচা ঘোষ পর্যন্ত এই লজিক্যাল ডিসক্রিপেন্সির শিকার। তো আমরা জানি এরকম কিছু নাম হয়তো অবশ্যই উঠবে, কিন্তু সুপ্রিম কোর্ট যেটা অদ্ভুতভাবে সাপ্লিমেন্টারি ইলেকটোরাল রোল বার করার জন্য, ভোটার লিস্ট বার করার জন্য যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশটাও একটা অদ্ভুত নির্দেশ। সাপ্লিমেন্ট কি হয়? সাপ্লিমেন্ট হচ্ছে কোনো কিছু বাদ পড়লে, কোনো কিছু চোখের আড়ালে চলে গেলে সেটাকে পরবর্তীকালে গুজে দেওয়া হয়, বা নতুন যে ভোটাররা এসেছে, কিছু সংশোধিত হলো, কিছু নতুন ভোটারের নাম উঠেছে পরবর্তীকালে, সেই সমস্ত ভোটারদের কিছু কিছু নাম যুক্ত হয় এবং আপনারা দেখবেন যে সাপ্লিমেন্ট যে ভোটার লিস্ট আজ অবধি যে হয়েছে, একটি ভোটার লিস্টে হয়তো 5 জন 7 জনের নাম ওঠে, এরকমভাবে সাপ্লিমেন্ট ভোটার লিস্ট করা হয়। কিন্তু এক্ষেত্রে 60 লক্ষেরও বেশি বিচারাধীন রেখে তারা সাপ্লিমেন্ট ভোটার তালিকা করতে বললেন, যদিও সংবিধান বা জনপ্রতিনিধিত্ব আইন কোনো জায়গাতেই কিন্তু বিবেচনাধীন হিসেবে কোনো ভোটারের থাকার কথা নয়। হয় তারা ভোটার, না হলে তারা ভোটার নয়। এবং এই জায়গা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে পশ্চিমবাংলার মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার একটি প্রচেষ্টা হচ্ছে। এইভাবে এসআইআরকে একদিকে চালু রেখে আর একদিকে ভোটের দিনক্ষণ ঘোষণা করে পশ্চিমবাংলা একটা অরাজকতা, একটা নৈরাজ্য তৈরি করার চেষ্টা চলছে। এবং আসলে এই ভোটটা যে কী ধরনের ভোট হবে, এটা প্রহসন হবে না ভোট হবে, সেটা আর কদিন পরেই বোঝা যাবে। এবং যে কথাটা ছিল সেটা হচ্ছে যে গত যে হিয়ারিং হলো 10 তারিখ, সেইখানে হাইকোর্টের প্রধান বিচারপতি যে রিপোর্ট পাঠিয়েছিলেন, যে তারা নাকি 10 লক্ষ মানুষের যে ভোটাধিকার বিবেচনা করেছেন, নিষ্পত্তি করেছেন 60 লক্ষের মধ্যে, কিন্তু এবং সেই 10 লক্ষের মধ্যে কতজনের নাম তালিকাভুক্ত হচ্ছে, কতজনের নাম বাদ যাচ্ছে, সেই বিষয়ে কোনো মুখ সেদিন কেউ খোলেননি। শুধুমাত্র নির্বাচন কমিশনের যে আইনজীবী, তার কাছে যেহেতু রিপোর্টটা গিয়েছিল, তিনি একবার মৃদুভাবে বলেছিলেন যে 3.5 লক্ষের বেশি বাদ গেছে। তো যাই হোক না কেন, কিন্তু একটা স্যাম্পল হিসেবেও বিবেচনাধীন তারা কি করতে চাইছে এইটা বোঝার জন্যও কিন্তু ভোট ঘোষণার আগে, ভোটের দিনক্ষণ ঘোষণার আগে বিচারপতিদের পক্ষ থেকে এই বিবেচনাধীন একটা তালিকা প্রকাশ করা উচিত ছিল, যার মধ্য দিয়ে অন্তত বোঝা যেত যে তারা কি করতে চাইছে, বিবেচনাটা কিভাবে হচ্ছে, বাদ যাচ্ছে কি যাচ্ছে না সেইটা। কিন্তু তারা এটাকে ঝুলিয়ে রেখে তড়িঘড়ি ভোটের নির্ঘণ্ট তারা জানিয়ে দিয়ে আসলে এরপরে তারা যেটা ভেবেছে সেটা হচ্ছে যখনই নির্বাচনের ডাকে কাঠি পড়ে যাবে, সমস্ত দল নির্বাচনে নেমে যাবে এবং ভোটাররাও তখন কোন দলকে জেতাবো, কোন রাজ্য সরকারে আসবে তাই নিয়ে আলাপ আলোচনা শুরু করে দেবে।
তাই সেখান থেকে এই প্রশ্নটা চাপা পড়ে যাবে, কতজন ডি ভোটার হলো, কতজনের ভোট এলো না এলো সেই প্রসঙ্গটা হয়তো থাকবে না। কিন্তু আমার ধারণা ঠিক অবস্থাটা এভাবে ঘটবে না। আমার ধারণা যে যারা ভোটার হিসেবে বাতিল হয়ে যাচ্ছেন, আসলে এই ভোটার হিসেবে বাতিল হওয়ার জায়গাটা শুধু সেখানেই তো সীমাবদ্ধ থাকবে না, এরপরে নাগরিকত্ব নিয়ে টান আসবে। এরপরে দেখা যাচ্ছে যে মা ভোটার ছেলে ভোটার নয়, ছেলে ভোটার মা ভোটার নয়, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ছেলে যদি ভোটার না হয় মা কি করে ভোটার হলো, মা যদি ভোটার না হয় ছেলে কি করে ভোটার হলো। এইভাবে নাগরিকত্বের প্রশ্নটাকে তারা আরো জোরদার করে নিয়ে এসে প্রত্যেকটা মানুষের যে নাগরিকত্বের অধিকার, প্রত্যেকটা মানুষ, মানে একটা কথা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, যে আমরা সংবিধানটা তৈরি করছি, তার বদলে আসলে ওই নির্বাচন কমিশনের কয়েকটা লোক আর ওই ফ্যাসিস্ট সরকার তারা ঠিক করে দেবে যে তারা যারা কারা নাগরিক কারা নাগরিক নয়, কারা ভোটার নয়। এবং যারা ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করছে তারপরে সেই সরকার বলে দিচ্ছে তুমি নাগরিক নও। এক অদ্ভুত 21শে আইন চলছে আমাদের দেশে, এবং এটা চলছে এমনি এমনি নয়, আসলে সারা দেশের মানুষকে তার সমস্ত মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই প্রচেষ্টা চলছে। কারণ যদি মূলে টান দেওয়া যায়, তাহলে যদি একেবারে তাকে একটা মানুষের যদি মূল জায়গাটা ধরে টান মারা যায়, মানুষ হিসেবেই তার তাকেই বাতিল করার প্রশ্ন তুলে ফেলা যায়, তাহলে অন্যান্য প্রশ্নগুলো আর কিন্তু খুব বেশি থাকে না। যেমন হিটলারের একটি বক্তব্য ছিল যে একটা মানুষ যখন প্রচণ্ড চাপের মধ্যে পড়বে তখন তার কাছ থেকে একটু চাপটা হালকা করলে সে স্বস্তি পাবে বলে মনে করবে, তাই তার নাগরিকত্ব নিয়ে টান মারো, সে তখন চারিদিকে ছুটুক যে আমি নাগরিক কি নাগরিক নই এইটাই সবাই বলে দিক, এবং তার জন্য পেট্রোলের দাম বাড়লো না, গ্যাসের দাম বাড়লো না, ডিজেলের দাম বাড়লো, তার জমি কেড়ে নেওয়া হলো, তাকে উচ্ছেদ করা হলো না, সারা দেশে কোথায় কি লুটপাট হলো সেটা আর কেউ খুঁজতে যাবে না। যে জায়গা থেকে এনআরসি এনপিআর সিএ চালু করার তারা চেষ্টা করেছিল, এখন সেটা তারা পারল না, ঘুর পথে তারা সেই জায়গায় তারা আসার চেষ্টা করছে। যে আজকে তারা ডি ভোটার করলো, আজকে তারা ভোটাধিকার বাতিল করলো, কালকে তারা এবার এনআরসি নিয়ে আসবে যে তোমার তো ভোটাধিকার বাতিল। একটা কথা ভালো করে বুঝবেন, সেটা হচ্ছে যে ধরুন আমার ভোট আছে, আমার ভোট আছে, আমার মার ভোট নেই। এবার পরে যেটা আসবে, মার ভোট যদি না থাকে তাহলে ছেলের ভোট কি করে হলো? এই জায়গা থেকেই তখন তাহলে মার ভোটও বাতিল হয়ে যাবে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে। এরপরে এসআইআর এর পরে তারা আরও কোনো একটা জিআইআর আনবে এবং তার মধ্য দিয়ে তারা সেইটা করবে, মানে 60 লক্ষের পেছনে আরও 60 লক্ষকে বাতিল করা এবং একটা সম্প্রদায়কে পুরোপুরিভাবে ধ্বস্ত করার চেষ্টা তারা করছে, এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রত্যেকটা মানুষের কর্তব্য। আজকে এই মুহূর্তে আমি এইটুকুই বলছি, এই যে নির্বাচন, এই নির্বাচন চূড়ান্ত একটা অনৈতিক এবং অবৈধভাবে ডিক্লেয়ার করা হয়েছে, এবং যাদেরকে ভোটার তালিকায় নাম না রেখে, ভোটার তালিকায় নাম না দিয়ে, ভোটার তালিকা ঠিকভাবে প্রকাশ না করে যে নির্বাচন, সেই নির্বাচন কখনোই বৈধ নির্বাচন হতে পারে না। এখন সেই জায়গা থেকে যারা ভোটার তালিকায় যাদের নাম ওঠেনি তারাও যেমন সোচ্চার হন, তেমনি সমস্ত সাধারণ মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ যারা মনে করছেন যে তারা সুরক্ষিত, আসলে কিন্তু তা নয়। আসলে সেই সুরক্ষা কবচটাকে তারা ধ্বংস করার জন্যই আজকে এই ভোটার লিস্টের এই ধরনের এক ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে মানুষকে নাগরিকত্ব, মানুষকে ডি ভোটার করার প্রয়াস, এইটা তারা শুরু করেছে, এবং যার সংখ্যা পশ্চিমবঙ্গে সব মিলিয়ে 1 কোটির কাছাকাছি। যদিও একটা কথা বলা যেতে পারে যে নির্বাচন কমিশনকে বা বিজেপি সরকারকে এই প্রশ্নটা করা যায় যে ঘুষপেটিয়া বা রোহিঙ্গা হিসেবে কতজনকে বাদ তারা দিয়েছে। সমস্তটাই বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে হচ্ছে যে তারা যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী একটার সাথে আর একটা মিলছে না। এইভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে কথা তারা বলেছে, যেটা দেখার কোনো এখতিয়ার আসলে নির্বাচন কমিশনের নেই। আমরা এলাকায় থাকি কিনা, প্রত্যেকটা মানুষ সেই নির্দিষ্ট এলাকায় বসবাস করে কিনা, প্রত্যেকটা মানুষের সেই তালিকায় নাম না থাকলে তালিকায় নাম তোলাটা নির্বাচন কমিশনের কর্তব্য। হ্যাঁ, সেখানে অবশ্যই যারা মৃত, যাদের তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া বলুন,
বা যারা স্থানান্তরিত হয়ে অন্য জায়গায় চলে গেছে সেখানে তাদের ভোটার লিস্টে নাম উঠেছে, সেই জায়গা থেকে তারা সেখানে তারা সেই নামগুলো বাদ দিয়ে একটা ভালো তালিকা করার চেষ্টা করা বলুন, এইটা নির্বাচন কমিশনের কাজ। কিন্তু নির্বাচন কমিশনের কাজ লজিক্যাল ডিসক্রিপেন্সি ইত্যাদি ইত্যাদি দেখা নয়। এই জায়গা থেকেই নির্বাচন কমিশন আজকে যে এই ভোটার লিস্ট সংশোধনের কাজ চূড়ান্ত না করে, বা নির্বাচন কমিশনকে যে সুপ্রিম কোর্ট যেভাবে এইভাবে একটা অবৈধভাবে একটা ভোট ঘোষণা করার এবং বহু নাগরিককে বেনাগরিক করার জায়গায় নিয়ে গিয়ে যে ভোট ঘোষণা করার এই ছাড়পত্র দিয়েছে, সেই ছাড়পত্র দিয়ে আসলে সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখা যাবে যে নির্বাচন কমিশনের এই অবৈধ কাজে আসলে এক প্রকার সম্মতি দিয়েছে। সেই জায়গা থেকেই আজকে আমাদেরকে প্রশ্ন করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে যে নির্বাচন কমিশন একটা ভোটার লিস্ট ঠিক করে তৈরি করতে পারে না, এটা সুপ্রিম কোর্টও বলেছেন। যে সুপ্রিম কোর্ট পরিষ্কার এটাও বলেছে, সেটা হচ্ছে যে একদিকে তারা বলছে যে আমরা নির্বাচন কমিশনের উপর ভরসা করতে পারছি না, তাই জুডিশিয়ারিকে দিয়ে এটা দেখানো হবে। তাহলে সেই নির্বাচন কমিশন কি করে একটা 5টা রাজ্যের সমস্ত ভোট পরিচালনা করবে নিরপেক্ষভাবে? এটা পরিষ্কার হয়ে যায় সুপ্রিম কোর্টের এই কথা থেকে যে এই নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা করার ক্ষমতাই নেই। তারপরেও নির্বাচন পরিচালনা তারাই করছে। তার মানে সেই নির্বাচন কীরকম হতে পারে সেটাও আমাদের ভেবে দেখতে হবে। তাই আজকে আমি এই মুহূর্তে নির্বাচন ঘোষণার সময় এইটুকুই আপনাদের সামনে আমার বক্তব্য রাখছি যে এই যে নির্বাচনে সমস্ত 60 লক্ষ 70 লক্ষ মানুষকে প্রায় ভোটার করার চক্রান্ত করে নির্বাচন ঘোষণা করা হচ্ছে, এবং একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে ভোটার করার চক্রান্ত করে বিজেপির ফ্যাসিস্ট নীতিকে, আরএসএসের ফ্যাসিস্ট নীতিকে, সাম্প্রদায়িক বিভাজনের নীতিকে চ্যাম্পিয়ন করার চেষ্টা করা হচ্ছে। এর বিরুদ্ধে সবাই সোচ্চার হন। এই যে নির্বাচনে বৈধ ভোটারদের বাদ দেওয়া যাবে না, কোনো বৈধ ভোটারকে বাদ দিয়ে এই নির্বাচন করা যাবে না, এই আওয়াজকে আরও দৃঢ় করুন, শক্তিশালী করুন, যাতে নির্বাচন কমিশন বাধ্য হয় সমস্ত ভোটারদের নাম তালিকায় তুলতে, সমস্ত ভোটারদের নিয়ে ভোট করতে নির্বাচন কমিশন যাতে বাধ্য হয়। তার জন্য সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ, সমস্ত শ্রমজীবী মেহনতি মানুষের কাছে, এমনকি সমস্ত রাজনৈতিক দল যারা মনে করেন যে বৈধ ভোটারদের বাদ দিয়ে নির্বাচন করা যাবে না, তাদেরকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। আপাতত এইটুকুই আপনাদের সামনে বলছি যে এর বিরুদ্ধে সোচ্চার হন, অন্যায়ের পক্ষে থাকবেন না, অন্যায় মেনে নেবেন না। রাজ্যে সাম্প্রদায়িক বিভাজনের যে চক্রান্ত চলছে, সাম্প্রদায়িকভাবে পুরো রাজ্যকে বাটোয়ারা করার যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধে সোচ্চার হন। ধন্যবাদ। আর একটা কথা, যে যারা আমার এই বক্তব্যের সাথে সহমত হচ্ছেন, তারা এই বক্তব্য যাতে চারিদিকে প্রচারিত হতে পারে তার চেষ্টা করবেন, শেয়ার করবেন, এবং লাইক করে কমেন্ট করে এই ভিডিওকে আরও অনেক দূর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটন প্রেস করে তার পাশে যে নোটিফিকেশান আইকনটা, বেল আইকনটা আছে, সেইটাও পুশ করে দেবেন, যাতে আমরা আমাদের কথাকে আরও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দিতে পারি। আপাতত এটুকুই। ধন্যবাদ।